যে অঙ্কটা করাবো এটা ইলাস্ট্রেশন নাম্বার 15, ঠিক আছে? তো কোশ্চেনটা কি বলেছে, সেলো পার্কার লিঙ্ক, ঠিক আছে? তাহলে সেলো পার্কার লিঙ্ক তিনটা পেনের কোম্পানি, দেয় ভালো ভালো পেনের কোম্পানি দিয়েছে। সেলো পার্কার লিঙ্ক তিনজন পার্টনার মিলে বিজনেস করছে, ঠিক আছে? ইন আ ফার্ম শেয়ারিং প্রফিটস এন্ড লসেস ইন দা রেশিও অফ 3:2:1, মানে ওল্ড রেশিও বলেছে 3:2:1। দেয়ার ব্যালেন্স শিট দিয়েছে 31 মার্চ 2018, দেখতে পাচ্ছি আমরা ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে, ঠিক আছে? অ্যাডজাস্টমেন্ট কি দিয়েছে বলছে, দ্য পার্টনার্স চেঞ্জ দেয়ার প্রফিট শেয়ারিং রেশিও উইথ এফেক্ট ফ্রম 1 এপ্রিল 2018। মানে পার্টনাররা এই রেশিও রাখতে চাইছে না, রেশিও চেঞ্জ করতে চাইছে। কি রেশিও করতে চাইছে ওরা? ইকুয়াল 1:1:1। কবে থেকে বলেছে? উইথ এফেক্ট ফ্রম 1 এপ্রিল 2018। ক্লিয়ার তো? দ্য ফলোইং টার্মস আর এগ্রিড আপন। কি কি অ্যাডজাস্টমেন্ট দিয়েছে? চারখানা অ্যাডজাস্টমেন্ট বলে দিয়েছে। ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট বলেছে গুডউইল, খুব ইম্পর্টেন্ট। পার্টনারশিপের সবচেয়ে বড় যদি ঝামেলা হয় সেটা হচ্ছে গুডউইল নিয়ে। পার্টনারশিপের সবচেয়ে বড় ঝামেলা হয় গুডউইল নিয়ে। সেই গুডউইল তো বলবেই প্রতিটা অঙ্কে। গুডউইল বলেছে, আমরা পড়েছিলাম মনে পড়ে, যে সেকেন্ড চ্যাপ্টারে পড়েছিলাম ভ্যালুয়েশন অফ গুডউইল। গুডউইল কি করে বের করতে হয়, কতগুলো মেথড পড়েছিলাম বলতে পারি? গুডউইলের কতগুলো মেথড ছিল? একটা এভারেজ প্রফিট ছিল, একটা ওয়েটেড এভারেজ প্রফিট ছিল, একটা সুপার প্রফিট ছিল, তাই তো? তারপর কি ছিল বল? সুপার প্রফিটের পর কি ছিল আর বল? ক্যাপিটালাইজেশন অফ এভারেজ প্রফিট, ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট। এতগুলো মেথডে গুডউইল কি রে, মনে পড়ছে তো? গুডউইল করার অনেকগুলো মেথড ছিল। তাহলে এখানে কেমন বলেছে? এখানে ওই মেথডগুলো অ্যাপ্লাই করতে হবে। বলেছে দেখ, গুডউইল ইজ টু বি ভ্যালু 2 ইয়ার পারচেজ অফ এভারেজ প্রফিট অফ লাস্ট 3 ইয়ার্স। তোকে লাস্ট 3 বছরের প্রফিট দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো এখন তুই বলিস এখানে গুডউইলের কোন মেথডে করতে বলেছে? নরমাল মেথড, মানে এভারেজ প্রফিটে গুডউইল বের করা আমরা শিখেছিলাম। এভারেজ প্রফিটে গুডউইল বের করার ফর্মুলা কি শিখেছিলাম? এভারেজ প্রফিট ইনটু নাম্বার অফ ইয়ার অফ পারচেজ। তাহলে এভারেজ প্রফিট কি করে বের করবি? 3 বছরের প্রফিট দিয়েছে, 3 দিয়ে ভাগ করলে এভারেজ প্রফিট বেরিয়ে যাবে। তারপর নাম্বার অফ ইয়ার অফ পারচেজ দিয়ে গুণ করবি, গুডউইল বেরিয়ে যাবে। শিখেছিলাম, যেটা নতুন কিছু না, এটা নতুন না কিছু, এগুলো সব শিখেছিলাম। হয়ে গেল এটা। 2 নম্বর বলেছে ল্যান্ড এন্ড বিল্ডিং এর ভ্যালু দাঁড়াচ্ছে 1,30,000। আগে কত ছিল ল্যান্ড এন্ড বিল্ডিং? ল্যান্ড এন্ড বিল্ডিং আগে ছিল 1,20,000। ল্যান্ড এন্ড বিল্ডিং ছিল 1,20,000, এখন দাঁড়াচ্ছে 1,30,000। তাহলে কি হলো? স্যার 10,000 টাকা বেড়ে গেল ল্যান্ড এন্ড বিল্ডিং, ঠিক তো? বুঝতে পারছিস তো? তারা বলেছে কি প্রভিশন ফর ডাউটফুল ডেট বলেছে 5% অন ডেটা। আচ্ছা, আমি যদি জিজ্ঞাসা করি বলতো প্রভিশন ফর ডাউটফুল ডেট অ্যাসেট না লাইবিলিটি, কি বলবি? অ্যানসার কি দিবি? প্রভিশন ফর ডাউটফুল ডেট অ্যাসেট না লাইবিলিটি? হ্যাঁ বলবি অ্যাসেট না, প্রভিশন। যে কোনো ধরনের এনি কাইন্ড অফ প্রভিশন লাইবিলিটি, যে কোনো ধরনের প্রভিশন লাইবিলিটি হয়। তুই ভাবছিস ডেটাস থেকে প্রভিশন বাদ দিতাম, অ্যাসেট সাইডে করতাম, তাই বলছিস অ্যাসেট না। প্রভিশন ফর ডাউটফুল ডেট হচ্ছে লাইবিলিটি, এটা মাথায় রাখবি। আমাকে যদি কখনো কেউ কোশ্চেন করে প্রভিশন ফর ডাউটফুল ডেট কি, অ্যাসেট না লাইবিলিটি? লাইবিলিটি। আরে লাইবিলিটি বলেই অ্যাসেট থেকে মাইনাস হয়েছে, ঠিক আছে? লাইবিলিটি, প্রভিশন ফর ডাউটফুল ডেট লাইবিলিটি। তো কি বলেছে এখানে প্রভিশন ফর ডাউটফুল ডেট? বলেছে দেখ, বলেছে ডেটার্স এর উপর 5%। আচ্ছা সবাই বইয়ের দিকে তাকা, কোশ্চেনের দিকে তাকা, বলতো কত হবে? আমি তো বলে দেবো, তারপর আমি বলে দেবো। বলেছে প্রভিশন ফর ডাউটফুল ডেট 5% ডেটার্স এর উপর। দেখ এখানে ডেটার্স কত দেখতে হয়েছে? ডেটার্স ছিল 60,000, তার থেকে 2,000 টাকা বাদ দিয়ে 58,000 টাকা। তো আমি এই 5% কার উপর করবো? 60,000 এর উপর করবো, নাকি 2,000 এর উপর করবো, নাকি 58,000 এর উপর করবো? বল দেখি, বলতে পারবি কেউ? বলতে পারবি? 58,000, তাই তো? একদম ভুল অ্যান্সার দিস, একদম ভুল অ্যান্সার, ঠিক আছে? প্রভিশন ফর ডাউটফুল ডেট করতে হয় অরিজিনাল ভ্যালুর উপর, সবসময় মেন ভ্যালুর উপর করতে হয়, জেনে রাখ। এরপরে আমরা অ্যাডমিশন করবো, রিটায়ারমেন্ট করবো, বারবার ভুল হতে পারে, এই জিনিসটার জন্য ভুল না হয়। তোরা এই চ্যাপ্টারে প্রভিশন ফর ডাউটফুল ডেট এনটি পাস নিয়ে একটা অঙ্কে পেলি, কিন্তু অ্যাডমিশন বল, রিটায়ারমেন্ট বল, এই এনটি প্রতিটা অঙ্কে থাকে, প্রতিটা অঙ্কে এনটি থাকে। আর এই এনটি ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে, ম্যাক্সিমাম স্টুডেন্ট 58,000 এর উপর করে, এটা যেটা সবচেয়ে বড় ভুল। প্রভিশন ফর ডাউটফুল ডেট মেন ডেটার্স এর উপর হয়। কোন ডেটার্স? মেন ডেটা। মাথার মধ্যে ঢুকি নেই, ঠিক আছে তো? মাথার মধ্যে ঢুকি নেই, ভুলটা যেন জীবনে আর না হয়। প্রভিশন ফর ডাউটফুল ডেট মেন ডেটার্স মানে 60,000 এর উপর হবে। তাহলে 60,000 এর উপর 5% করলে কত হবে? 3,000 টাকা। 3,000 টাকা হওয়া উচিত। কত টাকা হওয়া উচিত? 3,000 টাকা হওয়া উচিত। কত দেখাচ্ছে ব্যালেন্স শিটে? প্রভিশন ফর ডাউটফুল ডেট কত দেখাচ্ছে? 2,000। তাহলে কি বেশি দেখিয়েছিস না কম দেখিয়েছিস? তাহলে আরো 1,000 টাকা দেখাতে হবে, আরো 1,000 টাকা দেখাতে হবে। বুঝা গেল তো? এবার প্রভিশন ফর ডাউটফুল ডেট কি বলে? মতে অ্যাসেট না লাইবিলিটি? লাইবিলিটি। তাহলে লাইবিলিটি কি করতে হবে? স্যার লাইবিলিটি আরো 1,000 টাকা দেখাতে হবে। তাহলে লাইবিলিটি যদি বাড়ে তাহলে আর প্রফিট না লস? লস। তাহলে কোথায় দেখাবি 1,000 টাকা? কোন দিক দেখাবি 1,000 টাকা? তাহলে রিভ্যালুয়েশন ডেবিট 1,000 টাকা। আমি কি এই পুরো কনসেপ্টটা কি দিয়ে বোঝালাম? বুঝতে পারলি? এই কনসেপ্টটাই কিন্তু অ্যাডমিশন রিটায়ারমেন্ট পুরো চ্যাপ্টারে লাগবে। আর এই এনটি প্রচন্ড ভুল হয়, বারবার বলছি। কি বললাম বল? প্রভিশন ফর ডাউটফুল ডেট কার উপর হয়? মেনের উপর হবে নাকি ওই প্রভিশন বাদ দেওয়ার পর হয়? মেনের উপর। 60,000 উপর হবে। 60,000 উপর 5% কত হয়? 3,000 টাকা। তোকে 3,000 টাকায় প্রভিশন দেখাতে হবে, কিন্তু ওরা দেখিয়েছে কত? বেশি দেখিয়েছে, ওরা 2 দেখিয়েছে। তাহলে ওরা ভুল করেছে। তোকে কত করতে হবে? 3 করতে হবে। ওরা দেখিয়েছে 2, তাহলে তুই আর 1 দেখালে তো হয়ে যাবে নাকি? আমি 3 দেখাবো না 1 দেখাবো? বল, 1 দেখাবো। 2 তো দেখানোই আছে, আমাকে আর 1
1000 টাকা দেখাতে হবে। তাহলে প্রভিশন ফর ডাউটফুল ডেট মানে অ্যাসেট না লাইবিলিটি? স্যার লাইবিলিটি। তাহলে লাইবিলিটি বাড়ছে, আরো 1000 টাকা লাইবিলিটি বাড়াতে হবে। লাইবিলিটি বাড়ানো আমার প্রফিট না লস? লস। লস তো ডেবিটেই বসে। ক্লিয়ার? বুঝে গেল কি বললাম? স্যার এটা এই দিক দিয়ে বুঝতে পারলি তো? এবার বলি স্যার আপনি তো অ্যাসেট দিক দিয়ে বলুন না, অনেকে আবার অ্যাসেট দিক দিয়ে বুঝে, লাইবিলিটি দিক দিয়ে বুঝে না। এবার আমাকে বললে স্যার অ্যাসেট দিক দিয়ে বোঝানো বুঝিয়েছি দেখ, তুই অ্যাসেট দিক দিয়ে যখন করবি, আমি একটু বলেই দিই এখানে, যখন কি করবি ডেটাসটা কত নিচে আছে, ধর সাপোজ আমি এখানে লিখছি ডেটাস, ভালো করে বলছি ডেটাস কত টাকা ছিল, 60,000 টাকা আছে, এখানে লিখো 60,000 টাকা, তাই তো 60,000 টাকা লিখে জন্য 60,000 টাকা লিখে দিলাম। প্রভিশন কত পার্সেন্ট বলেছে? 5%। তাহলে এখানে মাইনাস করো প্রভিশন 5%, কত হলো? 3,000 টাকা। 60 থেকে 3 বাদ দিয়ে কত? 57,000 টাকা। কোন প্রশ্ন আছে এখানে? দেখে নে, ভালো করে দেখে নে, ভালো করে দেখে নে, কিন্তু ভালো করে দেখে নে, বারবার করে কোশ্চেন করবি, মানে কোশ্চেন হতে পারে কিন্তু অন্যান্য সময়। এখন তুই তোর কি কোশ্চেন হতে পারে? তুই বলবি স্যার আমি 60,000 কেন লিখবেন? আপনি যেটাও লিখতে পারেন, আপনি তো ওই 60 থেকে 2 বাদ দিয়ে 58,000 টাকা লিখবেন। আমি যদি 58,000 টাকা লিখি তাহলে কি ভুল লিখবো? লিখতে পারিস 58,000। তা 58,000 লিখলে কিন্তু এখানে 3,000 টাকা তুই লিখতে পারবি না, এটা মাথায় রাখতে হবে। তুই কোনটা লিখছিস এটা ম্যাটার করবে। তুই 60 লিখবি না 58 লিখবি, এটা নিয়ে ঠিক করতে হবে। কোনটা লিখতে চাস, 60 না 58? যদি 60 লিখিস তাহলে 3 মাইনাস করবি, যদি 58 লিখিস তাহলে 1 মাইনাস করবি। স্যার কেন 1 মাইনাস করতে হলো? দেখ প্রভিশন দেখাতে হবে কত? 3। তুই কত দেখিয়ে দিয়েছিস? 2। তাহলে তোর কত দেখাবে? 1,000 টাকা। তুই কি এখানে 3,000 টাকা দেখাতে পারিস? এই জিনিসগুলো বুঝতে হবে, এই জিনিসগুলো ভুল করে দিবি, এই জিনিসগুলো ভুল করলে হবে না। কি বললে বুঝলি কোন কোন জায়গায় ভুল হতে পারে, ভুলের জায়গাগুলো ধরে দিলাম, বোঝা গেল? বল আমার মতে বলে তো এটাই মানে বেস্ট। এটাও খারাপ না, এটাও করতে পারিস, দুটোই ঠিক, দুটোই ঠিক, কোনোটাই ভুল নয়। কি বললাম বোঝা গেল? কোনোটাই ভুল নয়, কোনোটা ভুল না, দুটোই ঠিক। বল কোনটা করবি, যেটা খুশি করতে পারিস, যেটা খুশি করতে পারিস। এবার দেখ তোরা কি শিখিয়েছিলেন? বলি স্যার আপনি তো বলেছিলেন অ্যাসেট যত টাকা কমবে সেই টাকাটাই রিভ্যালুয়েশনে যায়, যত টাকা কমবে বা যত টাকা বাড়বে। তাহলে তুই বলবি স্যার অ্যাসেট তো কমেছে, তা অ্যাসেট কমে যাওয়া প্রফিট না লস? লস। স্যার লস তো কোন দিক বসে? এদিক বসে, দেখো এদিক বসে তো, ডেবিটে বসে। এখন তুই বলবি স্যার আপনি লিখুন না, এখানে তোরা লিখিস না, স্যার ডেটাস লিখবো, ডেটাস 3,000 টাকা লিখবো, তাই তো বলবি, কিন্তু ভাব, চিন্তা ভাবনা কর, আমার কি সত্যি 3,000 টাকায় লস হয়েছে? সত্যি কি 3,000 টাকায় লস হয়েছে? 3,000 টাকা লস হয়নি, আমার 3,000 টাকা লস হয়নি, 3,000 টাকা আমি 2,000 টাকা অলরেডি করাই আছে, লস হয়। তাহলে বুঝতে পারলি তো? সবসময় এটাই এখানে কপি হবে না। তাহলে এই 3,000 জায়গায় কত বলবি? এখানে 1,000 টাকা। তাহলে কত হলো? কি করে হলো? 3,000 মাইনাস 2,000। ক্লিয়ার হয়েছে? এই কনসেপ্টটা সবার বই আছে, স্টার মেরে রাখ, স্টার মেরে রাখ, বাড়িতে কি ভালো করে দেখবি এন্ট্রিটা। এই এন্ট্রি আসবেই কিন্তু পরীক্ষায়, বারবার বলেছি এন্ট্রি আসবেই, আমি বলে দেবো এই এন্ট্রিটা আসবেই পরীক্ষায়, সে যেই লেভেলেই হোক, যেই লেভেলের পরীক্ষায় হোক, সে তোর 12 হোক বা বিকমে হোক, যে কোনো লেভেলে আসবে এটা। তাহলে বোঝা গেল কি বললাম? মাথায় ঢুকলো? কি করলাম মাথায় ঢোকাতে পারলি তো? এই মাথায় ঢোকাতে পারলি তো? এবার ধর এখানে কেউ ডেটাস লেখে, কেউ প্রভিশন লেখে। কেউ যদি ডেটাস লেখে তাহলে অ্যাসেটের কনসেপ্ট লিখবে, আর যদি প্রভিশন লেখে লাইবিলিটির কনসেপ্ট লিখবে, দুটোই ঠিক। বোঝা গেল কি বললাম? জিনিসটা ক্লিয়ার তো? বুঝে গেছিস তো? আমি একটাই পয়েন্ট বোঝালাম এখন পর্যন্ত। তো এই পয়েন্টটা টুকে নিতে পারিস তুই, এই পয়েন্টটা টুকে নিতেই পারিস, টুকে এটা করতে পারিস তুই। আর কিছু অ্যাডজাস্টমেন্ট দিয়েছে? হ্যাঁ স্যার দিয়েছে, দেখ 4 নম্বর অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, নাকি টুকবি আগে? টুকে নিবি? আচ্ছা টুকে নে। ঠিক আছে তো? বুঝে গেল তো? বুঝতে পারছিস ব্যাপারটা? তো এই হচ্ছে ব্যাপার। অ্যাকচুয়ালি তুই কোশ্চেন করতে পারিস, এখন কোশ্চেন হতে পারে স্যার এই যে 5% আর 60,000 উপর কেন করলেন, 58,000 উপর কেন করলেন? প্রভিশন মানে কি? প্রভিশন মানে কি? কেউ কি আমার টাকা মেরে দিচ্ছে? প্রভিশন ফর ডাউটফুল ডেট মানে জানিস? প্রভিশন ফর ডাউটফুল ডেট মানে আমি মনে করছি নেক্সট ইয়ারে আমার বিজনেসের কিছু কাস্টমার আছে, টাকা মেরে দেবে, ব্যাড ডেট করে দেবে, কিন্তু অরিজিনালি কি তার টাকাটা মেরে দেবে? মারতে পারে, আবার নাও মারতে পারে, কিন্তু আমি মনে করছি মারতে পারে, ঠিক আছে, মনে করছি মারতে পারে। তো আমি এই 58 উপর কেন দেখাবো? আমি কেন 58 উপর দেখাবো? আমাকে তো মেন ভ্যালুর উপর দেখাতে হবে। অর্থাৎ আমি কাস্টমারকে টাকা পেতাম কত? 58 পেতাম না 60 পেতাম? 60 পেতাম, তো মেনের উপর দেখাবো। আমি কেন 58 উপর দেখাবো? কি বললে বুঝতে পারছিস তো? মাথায় রাখতে হবে জিনিসটা। তো যাই হোক, মোটামুটি বোঝা গেল। এরপরে এন্ট্রিটা খুব ইম্পর্টেন্ট এন্ট্রি, এটা তোদের আগে শিখেছিলাম। আচ্ছা, ওয়ার্কসম্যান কম্পেনসেশন রিজার্ভ বা ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড মানে বুঝিস? ওয়ার্কসম্যান বুঝিস তো? ওয়ার্কসম্যান কাদের বলে? ওয়ার্কারদের বলে। কম্পেনসেশন মানে ক্ষতিপূরণ। দেখবি সিনেমাতে, দেখবি আগে হিন্দি সিনেমাতে দেখা দেখবি ওয়ার্কারটা কাজ করছে, কলকারখানায় কাজ করছে, সিনেমাতে দেখাতো যে হাত চলে গেল,
মেশিন চলে গেল, মেশিনের মধ্যে হাত ঢুকে গেল, পা চলে গেল, তাহলে তো সে তো শেষ হয়ে গেল। মানে কি, ও যদি একটা হাত চলে যায় তাহলে তো আর সংসার চালাতে পারবে না, তাই তো? তাহলে তো পুরোপুরি পঙ্গু হয়ে গেল, আর কোনো কাজ করতে, ডান হাত চলে গেল মেশিনের মধ্যে, বা ধর একটা পা চলে গেল, হয় এরকম হয়, অনেক বড় থেকে সিনেমা দেখায় না, আর হিন্দি সিনেমায় প্রচুর হতো এগুলো। তো এরকম হাত পা চলে গেল, তাহলে চলবে কি করে সংসার? ও তো চলবে না। কি চলতে পারবে সংসার? তো পুরো ইনকাম বন্ধ হয়ে গেল। তো কি করবে? কোম্পানি থেকে একটা কম্পেনসেশন দেবে। দেখ না, একটা এমপ্লয়ি তার হাত চলে গেছে, তাহলে ও একটা কোম্পানিতে কাজ করতে করতে হাত চলে গেল, ও চালাবে কি করে? এই জন্য কোম্পানি থেকে ওকে একটা কম্পেনসেশন দেবে। যদিও কম্পেনসেশন কিছুই হবে না, ও কাজ করলে তো প্রতি মাসে ধর মোটামুটি ভালোই স্যালারি পেত, ওকে ধর কম্পেনসেশন 2 লাখ টাকা দিয়ে দেবে। কি হবে 2 লাখ টাকা দিয়ে? কদিন চলবে 2 লাখ টাকা দিয়ে? কি বললো বলতে পারি তো? যাই হোক, ওকে একটা কম্পেনসেশন দিয়ে দিল। কে দিল এই কম্পেনসেশনটা? কোম্পানি থেকে দিল। তাহলে বুঝতে পারলি তো, এই যে ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড জিনিসটা বোঝা গেল? কোম্পানির যারা মালিক বা কোম্পানি কি করে, ওরা জানে যে প্রতি বছর আমার কোম্পানি এরকম টাইপের কোম্পানি, ওয়ার্কারদের হাত পা যেতে পারে, কোনো না কোনো ওয়ার্কারদের ক্ষতি হতে পারে, তার জন্য টাকাটা আলাদা করে সরিয়ে রাখতে হবে, টাকাটা আলাদা করে সরিয়ে রাখতে হবে। তাহলে এই টাকাটা কেন সরিয়েছে? ওয়ার্কারদের যদি ক্ষতিপূরণ হয় তাহলেই দেবে, অন্য কোনো জায়গায় টাকাটা ইউজ করবে না। বোঝা গেল? এটাকে বলে স্পেশাল টাইপের একটা ফান্ড, স্পেশাল ফান্ড। বুঝতে পারছি ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড জিনিসটা কি? এটা হচ্ছে এমন এক ধরনের ফান্ড, যদি ওয়ার্কারদের ক্ষতিপূরণ হয় তাহলে ওই ফান্ড থেকে টাকা বের করবে, না হলে টাকা বের করবে। বোঝা গেল ওয়ার্কসম্যান কম্পেনসেশন জিনিসটা কি? এবার বলি স্যার কি দরকার, যখন ক্ষতি হবে কোম্পানির ক্যাশ বক্স থেকে টাকা বের করে ক্ষতি দিয়ে দেবে? ভাব না, একটা বছর 10টা এমপ্লয়ির হাত চলে গেছে, এবার তো সবাইকে তো 2 লাখ টাকা করে দেবে, তো ক্যাশ বক্স থেকে 2 লাখ টাকা করে বের করলে 20 লাখ টাকা বেরিয়ে গেল, দোকান চালাবে কি করে? চালাতে পারবে? এই জন্য টাকা আলাদা করে সাইড রাখবে, যাতে বিজনেসের সমস্যা না হয়। কি বললাম বুঝতে পারি তো? এখন প্রশ্ন, যে ব্যালেন্স শিটে ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড আছে, তাহলে এই টাকাটা কারা তৈরি করেছিল বলতে পারবি? এই টাকাটা কারা তৈরি করেছিল? এটা পার্টনাররা তৈরি করেছিল। পার্টনাররা প্রতিবার যা প্রফিট করে, প্রফিটের কিছু কিছু করে টাকা ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ডে রেখে দিয়েছে। এই টাকাটা কাদের? পার্টনারদের টাকা। যদি ওয়ার্কারদের ক্ষতিপূরণ না হয় তাহলে এই টাকাটা কারা নিয়ে যাবে? পার্টনাররা নিয়ে যাবে, কমন ব্যাপার। তো দেখি না কি বলেছে এখানে, দেখি কি বলেছে। সত্যি ওয়ার্কারদের কোনো হাত পা কাটা গেছে কিনা দেখতে হবে। দেখি কোশ্চেন পড়ে দেখি ওয়ার্কারদের হাত পা কাটা গেছে কিনা। বলছে ওরা একটা ফান্ড করে রেখেছিল, 20,000 টাকার ফান্ড করে রেখেছিল। মানে কে পার্টনারদের নাম কি? সেলো, পার্কার, লিঙ্ক, তিনজন মিলে একটা ফান্ড করেছিল 20,000 টাকা। ঠিক আছে? এইবার বলছে লাস্টে অ্যাডজাস্টমেন্ট 4 নম্বর পয়েন্ট বলছে ক্লেম অন অ্যাকাউন্ট অফ ওয়ার্কসম্যান কম্পেনসেশন ইজ 8,000। ঠিক আছে? কি করেছে জানিস তো? মানে 8,000 টাকা ওয়ার্কাররা ক্লেম করতে পারে ফিউচার। ক্লেম 8,000 টাকা ক্লেম, তার মানে ভাব 20,000 টাকা ফান্ড করেছে, 8,000 টাকা ক্লেম হবে, 8,000 টাকা ক্লেম হবে। তাহলে ক্লেম হবে না কত? 12,000 টাকাতে। 12,000 টাকা কি করে? পার্টনার বলে ঠিক আছে আমাদের টাকা আমরা নিয়ে যাই বাড়িতে। বোঝা গেল তো? কি কমন সেন্স বুঝেছিস? তাহলে 20,000 টাকার মধ্যে ওয়ার্কাররা ক্লেম করবে কত? 8,000 টাকা। যেই ক্লেম করবে এই টাকাটা তো ওয়ার্কারদের দিয়ে দিতে হবে। তাই জন্য স্যার এই 8,000 টাকাটা কোথায় যাবে? আর 12,000 টাকাই বা কোথায়? 12,000 টাকাটা কারা নেবে? পার্টনাররা নিলে পার্টনারদের ক্যাপিটাল বাড়বে না কমবে? বাড়বে। তাহলে ক্যাপিটাল পেয়ে লিখে দিবি ওয়ার্কসম্যান কম্পেনসেশন 12,000 টাকা, আর বাকি হলো 8,000 টাকা। 8,000 টাকা ব্যালেন্স শিটে লাইবিলিটি সাইডে বসিয়ে যাবে। বুঝা গেল? আর এই অ্যাডমিশন চ্যাপ্টারে ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ডের উপরে আমি একটা আলাদা ভিডিও করেছি, আরো ডিটেইলসে করেছি, অনেক কিছু করেছি ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড। যদি ওয়ার্কার যদি ক্লেম না করে তাহলে কি হবে, যত টাকা ছিল বেশি ক্লেম করলে কি হবে, কম ক্লেম করলে কি হবে, পুরো ডিটেইলস ওখানে করা আছে। ঠিক আছে? অ্যাডমিশন চ্যাপ্টার যখন করবি তখন জাস্ট এখানে অঙ্ক করতে যেটুকু দরকার বলে দিল। তাহলে বোঝা গেল ওয়ার্কসম্যান কম্পেনসেশন জিনিসটা মোটামুটি আইডিয়া হয়েছে। ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড জিনিসটা কি? ব্যালেন্স শিটে 20,000 টাকা আছে, মানে পার্টনাররা 20,000 টাকা ফান্ড ক্রিয়েট করেছে, ওয়ার্কাররা ক্লেম করবে 8,000 টাকা। ওয়ার্কাররা যেই টাকাটা ক্লেম করবে সেটা তো দিতে হবে, মানে লাইবিলিটি 8,000 টাকা লাইবিলিটি, বাকি 12,000 টাকা পার্টনাররা অফ করে নিবে। তাহলে কর আরম্ভ কর ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড। তাহলে লাইবিলিটি সাইডে লিখতে পারি, এখানে লিখতে পারি আমার জায়গা নেই, তোরা ফুল ফর্ম লিখিস, আমার জায়গা নেই বলে আমি লিখছি WCF, মানে বুঝলি WCF এর ফুল ফর্ম তোরা লিখবি ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড। তোরা কি লিখবি বল? ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড। কত লিখবি? 8,000 টাকা। ক্লিয়ার? কেন 8,000 টাকা লিখলাম? ক্লিয়ার হয়েছে তো? দেখ একটা জিনিস কত ধরে বোঝাচ্ছি, বিশাল ধরে বোঝাতে বুঝতে অসুবিধা না হয়। তাহলে কত হলো? 8,000 টাকা। 20,000 টাকার মধ্যে 8,000 টাকা লাইবিলিটি হয়ে গেল। 12,000 টাকা কারা নেবে? টাকাটা পার্টনাররা নেবে। বল পার্টনার নিলে পার্টনারদের ক্যাপিটাল বাড়বে না কমবে? বাড়বে। তাহলে ক্যাপিটাল এইটা, ক্যাপিটালকে বাড়াতে গেলে কি করতে হবে? ডেবিট করবো না ক্রেডিট করবো? এই করবো। তাহলে প্রথম দিকে একটা লাইন ছেড়ে দিন স্যার, এক লাইনে কি লিখবো স্যার? ওই ওপেনিং ব্যালেন্স লিখতে হয় ক্যাপিটাল, শিখেছি না ক্যাপিটালের ওপেনিং ব্যালেন্স। ঠিক আছে? একটু নিচে লিখছি, এখানে লিখছি ছোট করে, জায়গা নেই আমি, বাই WCF। বুঝা গেল তো কেন WCF? দেখ এটা ক্যাপিটাল অ্যাকাউন্ট, বাড়বে ক্রেডিট দিবে, তাহলে ক্রেডিট দিকেই লিখবো। কত টাকা পাবে? 12,000 টাকাটা কারা পাবে স্যার? 3 জন পার্টনার পাবে। আচ্ছা এই পার্টনাররা যে 12,000 টাকা পাবে কোন রেশিওতে পাবে? পুরনো রেশিও নাকি নতুন রেশিও?
কোন রেশিও? পুরনো রেশিও। আরে এটা তৈরি করেছিল, আগে তৈরি করেছিল, কেন নতুন রেশিও দিতে হবে? তাহলে পুরনো রেশিও কত ছিল বল দেখি তাহলে? 3:1। তাহলে 12,000কে 3:1 কে ভাগ করলে 3 2 5 আর 1 6, 12 কে 6 2, 6 4 2, 6 4 2, ঠিক আছে, 6 4 2 মানে 6000, 4000, 2000, ঠিক আছে। এটা কোন রেশিও ভাগ করলাম দেখিয়ে দিলাম 3:2:1, ঠিক আছে। দেখ দেখিস কটা অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট, দুটো অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট। অনেক স্টুডেন্ট বিশাল ভুল করে, কি ভুল করে জানিস? ও কি করে, আগে রিভ্যালুয়েশনটা করে নেবে, তারপর পার্টনার্স ক্যাপিটাল করে তারপর ব্যালেন্স শিট করবে, সবচেয়ে বেশি সময় লাগে। এই অঙ্ক 10 মিনিট অঙ্ক নেমে যেতে পারে। কি করে নামাতে পারে? একটা করে অ্যাডজাস্টমেন্ট করে একটা করে তিনটে জায়গায় পোস্টিং করবে, যেখানে যেমন ফাইনাল অ্যাকাউন্ট শিখেছিলাম ট্রেডিং পিএল ব্যালেন্স শিট একবারে করতে হবে, একবারে করতে হবে। কিন্তু হ্যাঁ, তুই যদি মনে করিস না স্যার রিভ্যালুয়েশনটা আগে করে নিই তারপর বাকিগুলো করবো, তাহলে ভুল হয়ে গেল, অঙ্ক ভুল হবে, মেলার চান্স থাকেই না। তাহলে বোঝা গেল? নেক্সট কি বলেছে? অ্যাডজাস্টমেন্ট, দুটো অ্যাডজাস্টমেন্ট বলে দিলাম। তারপর স্যার ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বলেছে 1,30,000। দেখ ব্যালেন্স শিটে দেখ ল্যান্ড কত ছিল স্যার? 1,20,000। এখানে দেখ ছোট করে লিখছি এল এন্ড পি, তোরা ফুল ফর্ম লিখ। এল এন্ড পি ছিল কত? 1,20,000 ছিল তো, 1,20,000 ব্যালেন্স শিটে ছিল 1,20,000। এখন কত দেখাতে বলেছে? তাহলে কি করব? 10,000 টাকা বাড়িয়ে দাও, 10,000 টাকা যোগ লিখবো। আচ্ছা, বাড়িয়ে দেওয়াকে ইংরেজিতে কি বলে? ইনক্রিজ। আরো অনেক নাম আছে, ইনক্রিজ বলে, কেউ অ্যাপ্রিসিয়েট বলে, কখনো এনহ্যান্স বলে। কারণ তুই যখন অঙ্ক করবি এরকম টার্ম আসতে পারে, তাহলে দেখে ঘাবড়ে যাস স্যার এনহ্যান্স মানে আবার কি? এনহ্যান্স মানে বাড়িয়ে দেওয়া। তারপর ইনক্রিজ মানে বাড়ানো, এটা সবসময় পেয়েছিস। আর একটা কি হতে পারে? অ্যাপ্রিসিয়েটেড মানে বাড়িয়ে দেওয়া। তাহলে বোঝা গেল কি কি টার্ম বললাম? তাহলে এখানে লিখবো ইনক্রিজ, আইএনসি লিখলাম, তোরা ফুল ফর্ম লিখবি। 10,000, 1,30,000। এবার বল আমাকে বল, অ্যাসেটের ভ্যালু বেড়ে যাওয়া আমাদের ব্যবসার প্রফিট না লস? প্রফিট। তো প্রফিট কোন দিকে বসে? এই দিকে বসে। তাহলে এখানে লিখে দে বাই ল্যান্ড এন্ড বিল্ডিং, কত টাকা? 10,000 টাকা। সত্যি কথা বলতে দেখ রিভ্যালুয়েশন শেষ হয়ে গেল, আমার রিভ্যালুয়েশন শেষ হয়ে গেল, রিভ্যালুয়েশন মিলিয়ে দে। আর তো নেই কিছু, আর তো কিছু নেই ভাই। তাহলে 10 থেকে 1 বাদ দিয়ে দে, 9,000 টাকা হয়ে গেল। এটাকে কি লিখবো? 2 পার্টনার্স ক্যাপিটাল। এটা কাদের কাদের মধ্যে ভাগ হবে? সেলো, পার্কার আর লিম। সেলো, পার্কার, লিম, ঠিক আছে। সেলো, পার্কার, লিম তিনজনের মধ্যে ভাগ হয়ে গেল। 9,000 টাকাকে যদি তিনজনের মধ্যে ভাগ করি, রেশিও কি ছিল একটু বলতে পারবি? 3:2, 3/6, 2/6, 1/6। তো 9,000কে 3/6, 2/6, 1/6 ভাগ করলে কত হয়? এটা ক্যালকুলেটর সামনে পড়ে আছে, দেখা যাক কি বলছে ক্যালকুলেটর কি বলছে? 9,000 ডিভাইডেড বাই 6 ইনটু 3। ক্যালকুলেটর আমাকে জানাচ্ছে যে এটা 4,500 হবে। 2 বলছে কত? 3,000 টাকা হবে। আর 1 বলছে কত? 1,500 টাকা হবে। হয়ে গেল, ক্যালকুলেটর আমাকে অ্যানসার দিয়ে দিল। ক্লিয়ার তো? তো দেখ ক্লিয়ার তো? ক্লিয়ার তো? তো মানে টু পার্টনার্স ক্যাপিটাল, তো পার্টনার্স ক্যাপিটাল কোন দিকে বলবে? বুঝতে পারছিস? ক্রেডিট দিকে বলবে, ক্রেডিট দিকে লিখ বাই রিভ্যালুয়েশন করে। লাইন দেখ মনে চলে গেছে, ছোট নয় এটা। 4,500, এখানে লিখবো 4,500, এখানে লিখবো 3,000, এখানে লিখবো 13,000। হয়ে গেল। ক্লিয়ার তো নাকি? দেখতে একটু জানি। এবার বাকিটা কত দেখি, বলে দিচ্ছি দাদা, বাকিটা করো। গুডউইলটা কত থেকে নিয়ে নিই। পার্টনারশিপের সবচেয়ে যদি ক্রিটিক্যাল জিনিস থাকে সেটা হচ্ছে গুডউইল। যে গুডউইল বুঝতে পারে তার মানে বাকি তার অঙ্ক মিলে যাবে, এটা শিওর। এরপরে অ্যাডমিশন করবো, অ্যাডমিশনে গুডউইলের 7 থেকে 8টা কেস আছে, রিটায়ারমেন্ট করবো। আর ভালো কথা, তোরা যদি কলেজ পড়িস, এটুকু বলে দিচ্ছি, এই 12 খাতা বই ফেলিস না, মানে এই অঙ্কগুলো আবার এখন যে তোদের এই ক্লাসগুলো করাচ্ছি এইগুলো আবার গ্র্যাজুয়েশনে যারা করছে ওদের কাছে যাচ্ছে, মানে এই জিনিসগুলো ওরা আবার করবে, নতুন কিছু না কিন্তু। আর আমি দেখবি যে অ্যাডমিশন করাবো না, অ্যাডমিশন বা রিটায়ারমেন্ট করাবো, আমি কিন্তু বইয়ের করাবো না, মানে তোদের বইয়ের হয়তো করাবোই না, আমি পুরো বিকমের বই দিয়ে অঙ্ক করাবো, পুরোপুরি বিকমের বই দিয়ে করাবো অ্যাডমিশন রিটায়ারমেন্ট। ঠিক আছে, বুঝলে হয়ে যাবে। আচ্ছা দেখ, কোন অ্যাডজাস্টমেন্টটা করবো বললাম? গুডউইলটা করবোই, অবশ্যই করবো গুডউইল। আমি একটা জিনিস শিখেছিলাম, মনে পড়ছে? বলতো দেখি, মনে আছে? আমি বলেছিলাম গুডউইল ক রকমের হয়, বল দেখি, বল
করছিস তো কর, বল গুডউইল ক রকমের হয় বলেছিলাম, ক রকমের গুডউইল হয়, কি 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 কি? দুটো গুডউইল দু রকমের হয়, একটা পারচেজ গুডউইল আর একটা সেলফ জেনারেটেড গুডউইল। গুডউইল দু রকমের হয়, পরীক্ষা 60 কোশ্চেন আসে কিন্তু। এইগুলোই তো মেইন ব্যাপার, পড়তে হবে। এইগুলো না পড়লে তুই এমসিকিউ আলাদা করে পড়তে হয় না, ক্লাস করলেই তুই এমসিকিউ হয়ে যাবে। তাহলে গুডউইল দু রকমের হয়, একটা পারচেজ গুডউইল আর একটা সেলফ জেনারেটেড গুডউইল। পারচেজ গুডউইল, এই আস্তে, কথা না কথা না, কোনো কথা না। পারচেজ গুডউইলই একমাত্র আমি ব্যালেন্স শিটে দেখাতে পারি। স্যার পারচেজ গুডউইল কাকে বলে? ধর সাপোজ ধর আজকে একটা দোকান আছে, দোকানদারকে বললাম দোকানটা বেচবে, বলছে হ্যাঁ বেচবো। আমি কত টাকা? বললো কি 1 লাখ টাকা। মানে দোকানটার দাম 1 লাখ টাকা, আমি আমাকে কত দিতে হবে? মানে 1.5 লাখ টাকা দিতে হবে। তার মানে কত টাকা আমি এক্সট্রা দিলাম? 50,000। এটাকে বলে পারচেজ গুডউইল। এই গুডউইল আমি ব্যালেন্স শিটে দেখাতে পারি। কিন্তু সেলফ জেনারেটেড গুডউইল কি? সাপোজ ধর আমি ধর 12 বছর ধরে পড়াচ্ছি, 12 বছর ধরে পড়াচ্ছি, নিশ্চয়ই একটা রেপুটেশন হয়েছে। রেপুটেশন হয়েছে মানে লোকে শুনে শুনে আসছে। প্রথম বছর হয়তো আমি লোককে বলেছিলাম ভাই পড়তে আসিস, তারপরের বছর থেকে একজনের মুখে আরেকজন শুনে শুনে আসছে। এটাকে কি গুডউইল বলেন? এটাকে বলে সেলফ জেনারেটেড গুডউইল। অর্থাৎ আমার ভালো কাজকর্মের জন্য স্টুডেন্ট আসছে, এটাকে বলে সেলফ জেনারেটেড গুডউইল। বুঝতে পারলি তো? তো গুডউইল দু রকমের, একটা পারচেজ গুডউইল, একটা সেলফ জেনারেটেড গুডউইল। সেলফ জেনারেটেড গুডউইল তুমি কখনো ব্যালেন্স শিটে দেখাতে পারবে না। বলছে সেলফ জেনারেটেড গুডউইল কখনোই বইতে দেখাতে পারবে না। কোন গুডউইল বইতে দেখাতে পারবে না? সেলফ জেনারেটেড গুডউইল, কখনো না, কখনো না। তা এখানে দেখ ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে একটা গুডউইল আছে। স্যার এখানে ব্যালেন্স শিটে অ্যাসেটে গুডউইল আছে, কি গুডউইল? সেলফ না পারচেজ? অলওয়েজ সেলফ। ব্যালেন্স শিটে অ্যাসেটে যে গুডউইল থাকবে ভাবি এটা সেলফ জেনারেটেড গুডউইল। তাহলে এটা কি দেখানো উচিত? দেখানো তো উচিত না। তাহলে কি করবো এখান থেকে? স্যার গুডউইলটাকে আপনি কেটে দিন। তো গুডউইল কি অ্যাসেট না লাইবিলিটি? কোন দিকে আছে গুডউইল? কোন দিকে আছে? অ্যাসেট। তাহলে অ্যাসেটকে কাটতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয় না ক্রেডিট করতে হয়? বল দেখি। ক্রেডিট করতে হয়। অ্যাসেটকে কাটতে গেলে ক্রেডিট করতে হয়। তাহলে স্যার অ্যাসেটকে ক্রেডিট করতে মানে এখানে অ্যাসেটটার নাম কি বল দেখি? গুডউইল। কি রে কিছু কোশ্চেন দেখলে আমার সঙ্গে কর। গুডউইল তো অ্যাসেট। তো অ্যাসেটকে কাটবো, তাহলে অ্যাসেটকে কাটবো মানে অ্যাসেটকে কমাবো। অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়? কত টাকা গুডউইল? 18,000 টাকা। ঠিক আছে? তাহলে এই গুডউইলটা কারা তৈরি করেছিল? পার্টনাররা তৈরি করেছিল, তাই তো? পার্টনার তৈরি করেছে। দেখ তুই যদি ভাবিস, আমি শিখিয়েছিলাম আগে, এটা তো ব্যালেন্স শিট। ধর অ্যাসেট সাইড যদি তুই 18,000 টাকা কমিয়ে দিস, তাহলে লাইবিলিটি সাইডও 18,000 টাকা কমাতে হবে। তাহলে ব্যালেন্স শিট ট্যালি হবে কি করে? ব্যালেন্স শিট ট্যালি হবে কি করে? ভাব না, কোনো জার্নাল মুখস্থ করতে টেকনিক আছে। তা অ্যাসেট যদি 18,000 টাকা কমিয়ে দিই, তাহলে লাইবিলিটিও 18,000 টাকা কমাতে হবে। তাহলে লাইবিলিটিকে কমাতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। তাহলে এখানে এই গুডউইলটা কারা তৈরি করেছে? স্যার পার্টনার তৈরি করেছিল। তাহলে পার্টনারের নাম কি হবে? কি কি পার্টনার ছিল বল? স্যার এই তো সেলো, পার্কার, লিংক। তাহলে এখানে লিখো সেলো অ্যাকাউন্ট ডেবিট, পার্কার অ্যাকাউন্ট ডেবিট, লিংক অ্যাকাউন্ট ডেবিট। বুঝতে পারছিস কি বলছি? তাহলে স্যার টাকাগুলো কত হবে? কোন রেশিওতে হয়? এটা সবসময় ওল্ড রেশিওতে হয়। সেলফ জেনারেট করে সবসময় ওল্ড রেশিওতে করতে হয়। করে দে 18,000 টাকা 300 200 ভাগ কর, কত হয়েছিল বল? আমি বারবার বলি, হয়তো অনেকে অঙ্ক করে ফেলতে পেরেছি, এইটা করবে, কিন্তু বোঝাটা খুব জরুরি। আর যদি বুঝিস তাহলে যে কোনো অঙ্ক পারবি। কারণ অ্যাডমিশন রিটায়ারমেন্টাল ভাববি, তুই ভেবেই নে ব্যালেন্স শিটে অ্যাসেট এই গুডউইলটা থাকবেই থাকবে, তখনই ভুল হবে। তখন ম্যাক্সিমাম স্টুডেন্ট কি এ ভুলই করে, এন্ট্রি করেই না, ভুলে যায়। হ্যাঁ 9,000 6,000 3,000 9,000 6,000 3,000 লিখে দে। 9,000 6,000 3,000 বুঝতে পারলি? আচ্ছা মাথায় ঢুকেছে? জার্নালটা বুঝতে পারছিস? ঢুকেছে মাথায়? হ্যাঁ কি না? এই ঢুকেছে তো? স্যার লেজার পোস্টিং, তুই এটা থেকে লেজার পোস্টিং করতে পারবি, কিন্তু লেজার করার একটা শর্টকাট ট্রিক্স বলে দিচ্ছি। কারণ পরীক্ষার হলে হয়তো তুই এতটা ভাববি না। যদি ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে গুডউইল থাকে, এটাকে কি করতে হয়? রাইট অফ করতে হয়। তার মানে বল রাইট অফ করলে কি বুঝতে পারছি? পার্টনারদের ব্যালেন্স বাড়ছে না কমছে? কি মনে হচ্ছে দেখে? বুঝতে পারি না। এই দেখো গুডউইল অ্যাসেট সাইড গুডউইল কমছে, মানে অ্যাসেট সাইড যদি কমাতে হয় তাহলে লাইবিলিটি কমাতে হবে। লাইবিলিটি মানে কার লাইবিলিটি? পার্টনারদের লাইবিলিটি কমছে। তো গুডউইল রাইট অফ করলে পার্টনারদের ক্যাপিটাল কমে যায়। বললাম বুঝতে পারলি নাকি বুঝতে পারলি না? বল বুঝতে হবে। আরে না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করি, এই জায়গায় আমার ডাউট লাগছে, তো বলতে হবে, তখনই বলে দেবো ব্যাপারটা। দেখ গুডউইল এখানে ছিল 18,000 টাকা, আমি এটা সেলফ জেনারেট গুডউইল এখানে রাখতে পারবো। তাহলে এখান থেকে কাটলাম 18,000 টাকা, এখান থেকে কাটলাম। তো এখানে যদি কাটি তাহলে অ্যাসেট তো কমে গেল, তাহলে এখান থেকেও কাটতে হবে, নাহলে ট্যালি হবে কি করে? তাই এই 18,000 টাকাটা কারা তৈরি করেছে? পার্টনাররা। তাহলে আমি যদি এই দিক থেকে কমাই 18,000 টাকা, কারা কমবে? স্যার পার্টনার কমবে 18,000 টাকা। পার্টনার কমবে, পার্টনার তো এই যে পার্টনার কমলে কোন দিক হবে? এই দিক হবে না এই দিক হবে? কত সুন্দর টেকনিক। দেখ দেখ আমি কোনো অঙ্ক কোনো মুখস্থ করার ব্যাপার আছে? কিচ্ছু মুখস্থ, একটা খেলা, একটা গেম খেলার মতন হয়ে গেল।
তাহলে কোন দিকে লিখবো? এখানে লিখবো টু গুডউইল। দেখ জার্নালে ভাবলাম না, টু গুডউইল হয়ে গেল কত হাজার? 9000, 6000, 3000। ক্লিয়ার হয়েছে? মাথায় ঢুকেছে? এই এন্ট্রি বারবার বলছে, এটা পারলে স্টার মেয়ে এটা। ওই ব্যালেন্স শিট যদি বই থাকে, ব্যালেন্স শিটের পাশে গুডউইলের পাশে একটা স্টার মেয়ে এটা, কারণ এই এন্ট্রি পরীক্ষায় আসবে, আসবেই আসবে, 100% গ্যারান্টি আসবে। ব্যালেন্স শিটের সাথে গুডউইল থাকবেই থাকবে। হয়ে গেল? টুকে নে। এই জার্নাল ঢোকা হলো, বলবি মুছে দেবো। এই জার্নাল ঢোকা হলো, বলবি মুছে দেবো। ক্লিয়ার তো? এই আমি যদি এখন কোশ্চেন করতাম হয়তো বলতে পারতেন অ্যান্সার, কিন্তু আমি তো অঙ্কটা করে দিই, কিন্তু অ্যান্সার বলতে পারলে কারণটা কি? কারণটা মেইন, কারণটা মেইন, কারণটা মেইন, বারবার বলছি কারণটা মেইন, রিজনটা কিন্তু মেইন। হয়ে গেল? মুছে দিই এটা। বল এন্ট্রিটা ভালো ছিল তো? এই এন্ট্রিটা কিন্তু আসবে, কিন্তু বললাম আমি এরপর একটা পরীক্ষা নেবো, এরকম টাইপের কোশ্চেন সেট করবো। এই আমি হোমওয়ার্ক গুলো দেবো না, এই টাইপের সব থাকবে, এরকম জিনিস সব থাকবে, আর বারবার এইগুলোই ভুল করবি, ঠিক করে না বলতে পারবি। 1 নম্বর এন্ট্রি বলেছে, এবার অ্যাডজাস্টমেন্টে একটা গুডউইল বলেছে। এই গুডউইলটা কি বলেছে? বলছে গুডউইলটা ভ্যালু হবে 2 ইয়ার পারচেজ অফ এভারেজ হবে। তো শিখিয়েছি গুডউইল কি করে বের করতে হয়। লেখ ওয়ার্কিং সে যা, ওয়ার্কিং সে লেখ গুডউইল বের করো। এর ওয়ার্কিং সে করছি, গুডউইল বের করছি। কি করে বের করবো? গুডউইল ইকুয়াল টু এভারেজ প্রফিট, এটা তো বোঝাতে হবে না, এভারেজ প্রফিট ইনটু নাম্বার অফ ইয়ার অফ পারচেজ, নাম্বার অফ ইয়ার অফ পারচেজেস। গুডউইল ইকুয়াল টু এভারেজ প্রফিট নাম্বার অফ ইয়ার অফ পারচেজ। এভারেজ প্রফিট কত ছিল স্যার? 55,000, 60,000, 65,000, তাই তো ছিল? 55,000, 60,000, 65,000, 3 বছরের প্রফিট। কি রে, এভারেজ প্রফিট তো শিখেছিস ছোটবেলা থেকে, শিখতে এভারেজটা বলে যত বছরের প্রফিট দেবে সেটা তত দিয়ে ভাগ করে দেবো। 3 বছরের প্রফিট চাল, 3 বছরের প্রফিট যোগ করে 3 দিয়ে ভাগ, 4 থাকলে 4 দিয়ে ভাগ, 5 থাকলে 5 দিয়ে ভাগ, যেমন খুশি করে দেবো। নাম্বারে ইয়ার অফ পারচেজ কত বলে স্যার? 2 বছর। ঠিক আছে তো? বুঝা গেল ব্যাপারটা? কনসেপ্ট ক্লিয়ার? 55,000 যোগ 60,000 যোগ 65,000 ডিভাইডেড বাই 3 ইনটু 2, 1,20,000 বেরিয়েছে। 1,20,000 টাকা গুডউইল। তাহলে এই 1,20,000 টাকা গুডউইল কার কার গুডউইল জানিস? এই 1,20,000 টাকা কার কার গুডউইল? 3 জনেরই গুডউইল। এই 1,20,000 টাকা নিয়ে ঝামেলা হবে, ফিউচারে যাতে ঝামেলা না হয়, এখন আজকে আমার কাজ কি? ঝামেলাটাকে মেটাবো। আর ঝামেলা মেটানোর জন্য কোন এন্ট্রি করতে হয়? টেবিল এন্ট্রি, তাই তো? হয় তুই টেবিল এন্ট্রি কর, নাহলে স্যাক্রিফাইসিং গেইনিং রেশিও বের করে করে যেটা তোর ভালো লাগে সেটা কর। দুটোই অ্যাপ্লিকেবল, দুটোই ঠিক। তাহলে কোনটা করেছিস? টেবিল এন্ট্রি নাকি স্যাক্রিফাইসিং গেইনিং করেছিস? হ্যাঁ, টেবিল। টেবিল, আচ্ছা তোরা বলছিস টেবিল করেছিস, আর টেবিলই কর, তোদের কথা আমিও শুনি, টেবিল করি। সেলো পার্কার লিংক, তাই তো? সেলো পার্কার লিংক কি করতে হয়? প্রথমে এই 1,20,000 টাকা প্রথমে করব 1,20,000 টাকা। এই যে সেলো পার্কার লিংক, এদের কত পাওয়ার কথা ছিল, কত পাওয়ার কথা ছিল প্রথমে, তারপরে লিখবো কত পেল। বুঝলি কত সুন্দর? ছিল কত, পেল কত। তো 10 টাকা পাওয়ার কথা ছিল, পেলি 8 টাকা। বুঝতে পারলি তো? তাহলে এখানে লিখবো ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও, ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও। কত ছিল স্যার? ওল্ড রেশিও ছিল 3:2:1। তো 1,20,000 কে 3:2:1 ভাগ করলে কত? 3 2 5 আর 1 6, 20, 60, 40, 20, তাই তো? 60, 40, 20 লিখে দে। 60,000, 40,000, 20,000। এই তো পাওয়ার কথা ছিল, পেলো কত? পেলো কত? পেলো কত? এটাকে বলে নিউ পার্টনার ইন নিউ রেশিও। নিউ রেশিও কত? 1:1:1। কত হবে? 40,000, 40,000, 40,000। ভাব, চিন্তা ভাবনা কর না একটু। এটা সেলো, সেলোর পাওয়ার কথা ছিল 60, সেলো পেলো 40। বল না, সেলো বেশি পেলো না কম পেলো? কম পেলো। তাহলে কি ওর ক্ষতি হলো না? স্যাক্রিফাইস, অর্থাৎ সেলো স্যাক্রিফাইস হলো 20,000 টাকা। ঠিক আছে তো? তারপর ও তো কিছুই করেনি, আর ও কাজ করেছে 20, ওর পাওয়ার কথা ছিল 20, কিন্তু ফিউচারে ও পাবে কত? 40, ও গেইন করবে। তার মানে কত গেইন করলো? -20,000। এই জার্নালটা কি হবে? আমি ছোট করে এখানে বসিয়ে দিচ্ছি। আমি কি শিখিয়েছিলাম জানিস? যেই পার্টনার স্যাক্রিফাইস করে সে ক্রেডিট হয়, আর যে গেইন করে সে ডেবিট হয়। এখন তোর কারণটাও শিখিয়েছিলাম, কেন ক্রেডিট ডেবিট, এটা বুঝিয়েছিলাম, নতুন করে বলার কিছু নেই। তাহলে যে গেইন করবে সে ডেবিট হবে। তার মানে এখানে এল অ্যাকাউন্ট ডেবিট টু কি হবে বল? এল অ্যাকাউন্ট ডেবিট টু সি অ্যাকাউন্ট 20,000, 20,000, তাই তো?
তাই তো, এল অ্যাকাউন্ট ডেবিট টু সি অ্যাকাউন্ট। তাহলে বল এল মানে কি, লিঙ্ক, লিঙ্ক ডেবিট। আচ্ছা পার্টনার ডেবিট হচ্ছে, পার্টনার ডেবিট মানে কি, পার্টনার ব্যালেন্স বাড়বে না কমবে? কমবে। লিঙ্ক কমছে, লিঙ্ক কমছে, এই যে কমার দিক এই দিক, বাড়ার দিক এই দিক। তার মানে লিঙ্কের ঘরে কত লিখবি, 20,000 টাকা, এদিকে 20,000 টাকা লিখবি। কি বলে লিখবো, টু সেলো, আর এদিকে সেলোর ঘরে লিখবো 20,000 টাকা, লিখবো কি বাই লিঙ্ক। বুঝে গেল? দেখে নে, বাই লিঙ্ক বলে সেলের ঘরে 20,000 টাকা, আর তুই সেলো বলে লিঙ্কের ঘরে 20,000 টাকা। আর তো কিছু নেই, মোটামুটি বুঝতে পেরেছিস? ক্লিয়ার হয়েছে? কোনটা হলো, এটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। এবার শুধু স্যার আপনি পার্টনার্স ক্যাপিটালের পার্টনারদের ব্যালেন্সটা বলুন। আচ্ছা বল, ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স কোন দিক হয়, ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স? ক্রেডিট ব্যালেন্স। তা ক্রেডিট ব্যালেন্স মানে ক্রেডিটে লিখবো, ঠিক লেখ। সেলোর ঘরে 80,000 টাকা, ওর ঘরে 60, ওর ঘরে 50, 80 60 50, এখানে লেখ 80,000, এখানে লিখবো 60,000, এখানে লিখবো 50,000। এটাকে কি বলে, বাই ব্যালেন্স বিধি। ক্লিয়ার? আর কাজ কি, কিছুই নেই কাজ, মেলানো কাজ। এবার আমরা ছোট্ট কাজ, মেলানো অঙ্ক। মেলা, মেলা পার্টনার্স ক্যাপিটাল মেলা। প্রথমে তোর একটা কাজ কর, এই দিকে যোগ করে ফেলবি 80,000 আর 6,000, মানে 80 আর 20 1 লাখ, 1 লাখ 6,004, 1 লাখ 10,500। এদিকে 60 আর 7 67,000, 67,000। আর এখানে 50 2 52, 53,500 টাকা করে ফেল। এক লাখ 10,500, 67,000 আর 53,500। তাহলে 1,10,500 থেকে 9,000 বাদ দিলে কত হয়, 1,01,500। আচ্ছা 700 থেকে 6,000 বাদ দিলে হয় 61,000, আর 53,500 থেকে যদি 23,000 বাদ দিই তাহলে কত হয়, 20,500। এটাকে কি বলে, টু ব্যালেন্স সিটি। জাস্ট একটু অ্যানসারটা মিলিয়ে নিতে হবে, মিললো কি 1,01,500, 61,000 আর 23, ওটা 30,500 হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে লিখতে হবে ক্যাপিটাল বলে, পার্টনারদের নাম লিখ ক্যাপিটাল বলে। প্রথমে লিখবো সেলো, তারপর লিখবো পার্কার, পার্কার ছিল তো না, লিঙ্ক। সেলো কত ছিল, 1,01,500, পার্কার ছিল কত, 61,000, লিঙ্ক কত ছিল, 30,500। তিনটে যোগ করবো, কত হচ্ছে তিনটে যোগ করে, 1,93,000, 1,93,000। মোটামুটি তো শেষ। এবার ব্যালেন্স শিটটা দেখ, এবার ব্যালেন্স শিটের দিকে দেখা, কোশ্চেন দেখ, কোশ্চেনে দেখ ব্যালেন্স শিটে কি কি আইটেম লিখিস নি তুই। ক্যাপিটাল হয়ে গেল, ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড হয়ে গেল, ক্রেডিটার্স লিখ 40,000, এখানে লিখ ক্রেডিটার্স, এখানে লিখ ক্রেডিটার্স 40,000। অ্যাসেট সাইডে চলে যা, কি কি লিখিনি, ডেটার্স হয়ে গেছে, ল্যান্ড, স্টক লিখ, স্টক 32,000 টাকা, স্টক লিখ 32,000। আর কি লিখবো, ব্যাংক, ব্যাংক কত লিখবো, ব্যাংক লিখবি হচ্ছে তোরা 22,000। মেলা, যোগ কর দেখি কেউ। শেষ নিয়ম, তোদের এই বইয়ের সব অঙ্ক করে দিয়েছি, ঠিক আছে। 1,93,000 যোগ 8,000 যোগ 40,000 কত হচ্ছে, 2,41,000। ওইদিকে চলে যান, 1,30,000 যোগ 32,000 যোগ 22,000 যোগ 57,000 কত হচ্ছে, 2,41,000। শেষ অঙ্ক। ঠিক আছে, তোদের
এরপরে যে অঙ্কটা করাবো, এই অঙ্কটা না কোন বইয়ের বলতো, আগে যেমন ঘোষ মুখার্জি রয়ের করালাম, এই অঙ্কটা করাবো এন কে গোয়েল, ঠিক আছে? এন কে গোয়েলের বইটা হচ্ছে তোর আইএসসি বোর্ডের বই। এন কে গোয়েল কি বলছি, সরি ডি কে গোয়েল, রাজেশ গোয়েল আর সেলি গোয়েল, ঠিক আছে তো? ডি কে গোয়েল, রাজেশ গোয়েল আর সেলি গোয়েল, ভালো বইটা। তো এই বইয়ের অঙ্ক করাচ্ছি 36 নম্বর অঙ্ক। কি বলেছে, ইলাস্ট্রেশন 36 বলেছে ব্রিজেশ, চারু and Dilip are partners sharing profits and losses in the ratio of 3:2:1. Their balance sheet as on 31st December 2002 was as follows. ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে, খুব ভালো অঙ্ক দিয়েছে। কিন্তু যারা বুঝতে পারছিস না সবাইকে বলছি, সিঙ্গেল জার্নাল এন্ট্রি আমি আগে একটা ভিডিও পোস্ট করেছি। সিঙ্গেল জার্নাল এন্ট্রি যে পারিস না তারা ভালো করে দেখে না, যে পারে তো সে পারবে অঙ্কটা করতে। সিঙ্গেল জার্নাল এন্ট্রি অঙ্ক, ঠিক আছে তো, বলে দিচ্ছি। কিন্তু ওরা কি বলেছে দেখ, ব্যালেন্স শিটের নিচে বলেছে the partners agreed that from 1st January 2003 they will share profit and loss in the ratio of 4:4:1. মানে old ratio ছিল 3:2:1, new ratio 4:4:1. They agreed that stock is to be valued 20% less, মানে স্টকের ভ্যালু 20% কমে গেছে। provision for doubtful debt দেখেছিস, আগেরটাই বলেছিলাম সেম provision for doubtful debt দিয়েছে। দেখ provision for doubtful debt বলেছে কি, increase by 1500, provision for doubtful debt বলেছে increase by 1500, provision for doubtful debt করেছিল 2000 টাকা ছিল, 2000 টাকা ছিল, এখন সেটা 1500 টাকা বেড়ে গেছে, ঠিক আছে? অসুবিধা কোথায়? তাহলে ফার্নিচার ডেপ্রিসিয়েট 20%, প্ল্যান 15%, আউটস্ট্যান্ডিং স্যালারি 3500 টাকা, বিল্ডিং 3,50,000, গুডউইল 45,000। বেশি টাইম নেব না আমরা করতে, ঠিক আছে? পার্টনার ডু নট ওয়ান্ট টু রেকর্ড দ্য অল্টার্ড ভ্যালু অফ অ্যাসেটস এন্ড লাইবিলিটিজ ইন দ্য বুকস অফ, ওয়ান্ট টু লিভ দ্য রিজার্ভ এন্ড প্রফিট আনডিস্টার্বড। দে অলসো ডিসাইডেড নট টু শো গুডউইল ইন দ্য বুকস। তাহলে কি বলতে, এই লাইনটার মানে কি বলতে, এটা খুব ভাইটাল, লাইনের মানেটাই ভাইটাল। এই লাইনটার মানে বলেছে পার্টনার্স, হ্যাঁ আমি এমনি কেটে রেখেছি, পরে বুঝে দেবো। পার্টনার্স ডু নট ওয়ান্ট টু রেকর্ড, মানে পার্টনার্সরা রেকর্ড করতে চায় না, মন্দিশন মানে পার্টনার্সরা রেকর্ড করতে চায় না। কি রেকর্ড করতে চায় না? অল্টার্ড ভ্যালু অফ অ্যাসেট এন্ড লাইবিলিটি। এই যে অ্যাসেটের ভ্যালু বেড়ে গেছে, লাইবিলিটির ভ্যালু বেড়ে গেছে, অ্যাসেটের ভ্যালু কমে গেছে, লাইবিলিটির ভ্যালু কমে গেছে, এইগুলো পার্টনাররা রেকর্ড করতে চায় না। মানে বললাম কি বলছি, বুঝতে পারছিস তো? পার্টনাররা একটা ডিসিশন নিয়েছে, বলছে আমাদের যে অ্যাসেটের ভ্যালু বেড়ে গেল বা লাইবিলিটির ভ্যালু বেড়ে গেল, কমে গেল, এগুলো আমরা বইতে রেকর্ড করব না। পরিষ্কার হয়ে বলেছে বইতে রেকর্ড করব না। এবং আগের অঙ্কটা কি করেছিলাম, ল্যান্ড এত টাকা বেড়ে গেছিল, যোগ করেছিলাম, বলছে এগুলো করবো না, ব্যালেন্স শিটে করবোই না। ব্যালেন্স শিটে, আগের ব্যালেন্স শিটে যদি ল্যান্ড যদি 1 লাখ টাকা থাকে, এখনো 1 লাখ টাকাই লিখবো, এটাই বলতে চেয়েছি, ঠিক আছে? তো হয়ে গেল। ইন দ্য বুকস এন্ড ওয়ান্ট টু লিভ রিজার্ভ এন্ড প্রফিট আনডিস্টার্বড, রিজার্ভ এন্ড প্রফিট এটাও তাই বলেছে, একই বলে দিল। দে অলসো ডিসাইডেড নট টু শো গুডউইল, গুডউইলের ক্ষেত্রেও তাই বলেছে। গুডউইলটা কি বলেছে, দে অলসো ডিসাইডেড নট টু শো গুডউইল। আচ্ছা, গুডউইলের ক্ষেত্রে কি বলেছে, গুডউইল বইতে দেখাবো না, বইতে গুডউইল দেখাবো না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ইউ আর রিকোয়ার্ড টু পাস সিঙ্গেল। আর যখনই এরকম বলবে পার্টনাররা যদি রেকর্ড করতে না চায়, শুনছিস, পার্টনাররা যদি মানে অল্টার মানে রেকর্ড করতে না চায়, যে অ্যাসেটের ভ্যালু বেড়ে গেছে, লাইবিলিটি ভ্যালু বেড়ে গেছে, অ্যাসেটের ভ্যালু কমে গেছে, লাইবিলিটি ভ্যালু কমে গেছে, এইগুলো যদি বইতে রেকর্ড করতে না চায়, তার জন্য কি করতে হবে, সিঙ্গেল জার্নালটি পাস করতে হবে। তোদের কি হয়েছে, সমস্যা কিছু আছে, কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে সমস্যা না থাকলে আমি অঙ্ক করাচ্ছি, আমার কথাটা শুনবো, ঠিক আছে? সমস্যা না থাকলে, ঠিক আছে? তাহলে সিঙ্গেল জার্নাল এন্ট্রি পোস্ট করতে বলে, সিঙ্গেল জার্নাল এন্ট্রি। তাহলে দেখ স্যার কিভাবে করতে হবে, তাহলে দাগটা কাটা ভুল হয়ে গেছে, দাগটা দরকার ছিল না, দাগটা কাটা দরকার ছিল না। কিসের দাগ দরকার নেই, এই অঙ্কে ডিভ্যালুয়েশনের কোনো দাগ কাটা দরকার নেই, ঠিক আছে তো? পার্টনার্স ক্যাপিটাল দাগ কাটা দরকার, শুধু ব্যালেন্স শিট দরকার। তাহলে একটা বুদ্ধিমানের কাজ, ব্যালেন্স শিট যেটা দেখে দেখে বসিয়ে দে। পার্টনাররা কি বলেছে বল, এই পার্টনাররা কি করতে বলেছে? পার্টনাররা বলেছে যে অ্যাসেটের ভ্যালু বেড়ে গেছে বা কমে গেছে, লাইবিলিটি ভ্যালু বেড়ে গেছে বা কমে গেছে, এটা কখনো ব্যালেন্স শিটে দেখাবো না। অর্থাৎ তার মানে ওরা বলতে যে আগে যা ব্যালেন্স শিট ছিল, এখন ব্যালেন্স শিট সেম হবে। আমার কথাটা বোঝার চেষ্টা কর, দেখ এখানে একটা পয়েন্ট বলছি, তাহলে আরো ভালো করে বুঝিয়ে আমি। আগের দিন বুঝিয়েছিলাম সিঙ্গেল জার্নাল এন্ট্রি। এখানে যেমন বলেছে স্টকের ভ্যালু 20% কমে গেছে, তাই তো? স্টক ছিল কত, 30,000 টাকা ছিল। আমরা কি করতে এতদিন, স্যার 30,000 টাকা ছিল স্টক, 20% কমে গেছে, 6,000 টাকা কমাইয়ে তো 24,000 টাকা দেখাতাম তো। এটা করতে বারণ করেছে, এটা করতে বারণ করেছে। তাহলে কি করতে বলেছে, বুঝতে পারলি লাইনটার মানে কি বলতে? পার্টনাররা ভালো করে মাথায় ঢোকা। পার্টনাররা বলেছে যে, পার্টনাররা বলছে যে আমরা জানি অ্যাসেটের ভ্যালু কমে গেলে মাইনাস করে দেখাতে, বলছে না এটা করবো না, এটা করবো না।
অর্থাৎ আগে ব্যালেন্স শিটের যে স্টক 30,000 টাকা ছিল এখন 30,000 টাকাই দেখাবো, এটাই বলতে চাইছি। কি বললাম বুঝতে পারলি তো? কি বললাম বোঝা গেল? তার মানে ব্যালেন্স শিট যা ছিল দেখে দেখে বসিয়ে দে, বসা ব্যালেন্স শিট দেখে দেখে বসা, সবাই দেখে দেখে বসা ব্যালেন্স শিট। ক্যাশ কত ছিল বল, ব্যালেন্স শিটে বল ক্যাশ কত ছিল? হ্যাঁ ক্যাশ কত ছিল? 30,000। ডেটার্স কত ছিল? ডেটার্স ছিল 62,000 থেকে 2,000 টাকা বাদ দিয়ে যেমন ছিল তেমন লেখ, 62,000 টাকা মাইনাস ছিল প্রভিশন 2,000 টাকা, 60,000 টাকা। তারপর স্টক কত ছিল? 1,80,000 টাকা। তারপর ফার্নিচার কত ছিল? 30,000 টাকা। তারপর প্ল্যান কত ছিল? 2 লাখ টাকা। বিল্ডিং কত ছিল? 3 লাখ টাকা। কথা বলিস না রে? তাহলে বল বুঝতে পারছিস এই অঙ্কটা কি বলতে চাইছিল? বুঝতে পেরেছিস? বলেছে আগের অঙ্কগুলো এরকম কথা বলেনি, এই অঙ্কটাই বলেছে পার্টনাররা রেকর্ড করতে চায় না কোনো অ্যাসেটের ভ্যালু বাড়ুক, মানে এই অ্যাসেট লাইবিলিটি ভ্যালু আপ ডাউন করলে ওটা বইতে রেকর্ড করবে না। এখন তাহলে তুই প্রশ্ন করতে স্যার কোশ্চেনে তো বলেছে স্টক 1,80,000 টাকা 20% কমে গেছে, বুঝতে পারছিস এই লাইনটার মানে বুঝে যারা জানিস না 1,80,000 টাকা ছিল 20% কমে গেছে, এটা রেকর্ড করবে না। তাহলে কোশ্চেনে বলেছে এর কোনো এন্ট্রি করবো না? করবো, করবো অন্যভাবে করবো, রেকর্ড করবো না বাট এন্ট্রিও করবো, এন্ট্রিও করবো কিন্তু রেকর্ড করবো। তাহলে কি করে সম্ভব? দেখ ওরা বলছে বইতে রেকর্ড করবো না, তার মানে কি অরিজিনালি তোরা কি করতি? স্টকটা কি করতি? স্টক 20% কমে গেছে, প্রথমে মাইনাস করতাম 20, তাহলে মাইনাস 20 করি তাহলে নিশ্চয়ই এখানে ইম্প্যাক্টটা দেখাতাম, কিন্তু ওরা বলছে বইতে রেকর্ড করবো না, তাহলে কি করবো? +20 করে দাও, তাহলে কি বইতে রেকর্ড হলো কিছু? এটাই বলেছে। এটা কি বলে? সিঙ্গেল জেনারেলিটি। বুঝে গেল সিঙ্গেল জেনারেলিটি কাকে বলে? বুঝতে পারলি? বাট এখন তুই বলবি আমি বললাম পার্টনাররা বইতে রেকর্ড করতে চায় না, তার মানে আগের ব্যালেন্স শিট দেখে দেখে বসিয়ে দিলাম, কিন্তু তাহলে দেখে দেখে যদি বসিয়েই দিই তাহলে ওই অ্যাডজাস্টমেন্টের মানে কি? কেন দিয়েছে কেন? নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। তাহলে কি করতে হয়? তার জন্য অন্য ট্রিটমেন্ট করতে হয়, অর্থাৎ আগে যে ট্রিটমেন্ট করি সেই ট্রিটমেন্ট করলে হবে না। এই ট্রিটমেন্টটাকে বলে সিঙ্গেল জার্নালিটি। বুঝে গেল কি সিঙ্গেল জার্নালিটি জিনিসটা কি? রুল হচ্ছে একবার কমি একবার বাড়াবো, তো বারবার করে এখানে করবো, একবার কমাবো একবার বাড়াবো, তার জন্য অন্য একটা টেকনিক করো, সিঙ্গেল জার্নালিটি করে দাও, ব্যাস হয়ে যাবে। সিঙ্গেল জার্নালিটি কিভাবে করবো? এবার যত টাকা অ্যাসেট বাড়লো যত টাকা অ্যাসেট কমলো সমস্ত আইটেমগুলো একবারে করবো, করে নেট রেজাল্ট বের করবো, তারপর ফ্যাক্টরাইজিং টেকনিক করবো। বুঝতে পারলি তো? তো আমি অঙ্ক করছি, বোঝাবো বাবা, আবার বোঝাবো। তো দেখ কি বলেছে এখানে, কেইটার্স বলে কত বল? 87,000 লেখ এখানে, কেইটার্স 87,000। তারপর কি বলেছে? রিজার্ভ, তাই তো যেমন ছিল এখন দেখে দেখে বসাচ্ছি, রিজার্ভ 42,000 টাকা। তারপর কি বলেছে? প্রফিট এন্ড লস, পিএল কত বলে? প্রফিট 21,000 টাকা। এবার লিখবো ক্যাপিটাল, ক্যাপিটাল তো এটা বসাতে পারবো না জানিস, সব তুই বসাতে পারবি, ক্যাপিটাল কিছু চেঞ্জ হবে জানিস তো? কি বললাম? এই সব সেম বলবো, ক্যাপিটালটা চেঞ্জ হবে, বাকি সব ঠিক থাকবে। ক্যাপিটাল কে কে ছিল? বিজেশ, চারু আর দিল্লি। করবো ব্যালেন্স করবো, অঙ্ক শেষ। স্যার এরকম অঙ্ক কিভাবে করতে হয়? এটা কি বলেছে? সিঙ্গেল জার্নালিটি। আরম্ভ করে ফেলছিস? পারছিস করতে সিঙ্গেল জার্নালিটি? দেখ কিভাবে করতে হবে। সিঙ্গেল জার্নালিটি করার জন্য আগের ক্লাসে শিখিয়েছিলাম নেট এফেক্ট বলে একটা পয়েন্ট করতে হবে, ওয়ার্কিংস বলেছিলাম না? আগে যে একটা ওয়ার্কিং বলেছিলাম নেট এফেক্ট, সেই নেট এফেক্টটা করতে হবে। নেট এফেক্ট জিনিসটা কি? এখানে কিছু না, অ্যাসেটের ভ্যালু যদি বেড়ে যায় তাহলে যোগ করবি, অ্যাসেট ভ্যালু কমে গেলে বিয়োগ করবি, লাইবিলিটির ভ্যালু বেড়ে গেলে বিয়োগ করবি, লাইবিলিটি ভ্যালু কমে গেলে যোগ করবি। আগে এই আইটেম বলে ওয়ার্কিংস করবি, নেট এফেক্ট বলে একটা ওয়ার্কিংস করবো। নেট এফেক্ট কি করবো? ওয়ার্কিংস এর নাম নেট এফেক্ট, ঠিক আছে? তাহলে যা যা বলছি নেট এফেক্ট বল আমাকে, বল স্টকের ভ্যালু বেড়ে গেছিল না কমে গেছিল? স্টকের ভ্যালু কমে গেছে, স্টকের ভ্যালু কমে গেছে, তাহলে কি স্টকের ভ্যালু কমে গেলে কি বলতে পারি? লস ডিউ টু, এরকম বলতে পারি লস ডিউ টু ডিক্রিজ ইন স্টক, লস ডিউ টু ডিক্রিজ ইন স্টক। কত টাকা হবে? স্টক কত ছিল? স্যার স্টক ছিল 1,80,000 টাকা, কত পার্সেন্ট কমে গেছে? 20% কমে গেছে। 1,80,000 20% কত হয়? 18,36, 36,000। এটা কিন্তু মাইনাস নাকি? লস মাইনাস তো। তারপর কি বলেছে? বল প্রভিশন ফর ডাউটফুল ডেট কি বলেছিল?
প্রভিশন ফর ডাউটফুল ডেট তো জানি আমরা, প্রভিশন ফর ডাউটফুল ডেট বেড়ে গেছে, প্রভিশন ফর ডাউটফুল ডেট লাইবিলিটি বেড়ে যাওয়া আমাদের কাছে কি লস। তাহলে আবার বলবো লস ডিউ টু প্রভিশন ফর ডাউটফুল ডেট। কত টাকা? 1,500 টাকা, তাই তো? দেখে তো 1,500 টাকা। হ্যাঁ, তারপর কি বলেছে? ফার্নিচার 20% কমে গেছে, তার মানে ফার্নিচার কমে গেছে মানে কি অ্যাসেট কমে যাওয়া কি লস। লেখ লস ডিউ টু ডিক্রিজ ইন ফার্নিচার, তাই তো? লেখ লস ডিউ টু ডিক্রিজ ইন ফার্নিচার, লস ডিউ টু ডিক্রিজ ইন ফার্নিচার। 20% কমে গেছে ফার্নিচার, ফার্নিচার ছিল কত? 30,000, 20% 6,000 টাকা হয়। তারপর কি বলেছে? বলেছে হচ্ছে প্ল্যান। এই সহজ বুঝতে পারছো অঙ্কটা? ওই ভিডিওটা আরেকবার দেখে নিস, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। লস ডিউ টু ডিক্রিজ ইন প্ল্যান, কত টাকা? লস ডিউ টু ডিক্রিজ ইন প্ল্যান বলেছে 15%। প্ল্যান ছিল কত? 2 লাখ টাকা ছিল, তার 15% হচ্ছে 30,000 টাকা। নেক্সট কি বলেছে? আউটস্ট্যান্ডিং স্যালারি। এই আউটস্ট্যান্ডিং স্যালারি কি বলতো? অ্যাসেট না লাইবিলিটি? লাইবিলিটি এখানে নতুন করে বাড়ছে। স্যার কি করে বলে লাইবিলিটি বাড়ছে? ছিল লাইবিলিটি, ছিল লাইবিলিটি থেকে আউটস্ট্যান্ডিং স্যালারি ছিল না, তাহলে লাইবিলিটি বাড়ছে। তো লাইবিলিটি বেড়ে যাওয়া প্রফিট না লস? লস। তাহলে লিখি লস ডিউ টু আউটস্ট্যান্ডিং স্যালারি। লস ডিউ টু আউটস্ট্যান্ডিং স্যালারি। আমার তো মনে হয় এটা করতে সবচেয়ে কম সময় লাগে, এটা করতে কম সময় লাগে সিঙ্গেল জার্নাল, এই জন্য পরীক্ষা আসে না। লস ডিউ টু আউটস্ট্যান্ডিং স্যালারি কত টাকা? 3,500। নেক্সট 3টে দিল, 5টা হয়ে গেল। বিল্ডিং বলেছে বিল্ডিং ইজ টু বি ভ্যালুড 3,50,000, তাই তো? বিল্ডিং কত বলছে? 3,50,000। ছিল কত বিল্ডিং? স্যার বিল্ডিং ছিল তো 3 লাখ, বিল্ডিং এর ভ্যালু 50,000 টাকা বেড়ে গেছে, মানে কি প্রফিট। তাহলে কি লিখি? প্রফিট ডিউ টু, লেখ প্রফিট ডিউ টু ইনক্রিজ ইন বিল্ডিং 50,000 টাকা। আচ্ছা, তোরা যখন রিভ্যালুয়েশন করতে এই আইটেমগুলোই তো আসতো, আর আসতো কিছু রিভ্যালুয়েশনে? এই অঙ্কের রিভ্যালুয়েশনে আর তো কোনো আইটেম আসতো না? তো যোগ বিয়োগ কর, যোগ বিয়োগ করে দেখ কি দাঁড়াচ্ছে, প্লাস মাইনাসে কি দাঁড়াচ্ছে বল, যোগ বিয়োগ করে বল কি দাঁড়াচ্ছে। বুঝা করিস কিন্তু যোগ বিয়োগ, এইগুলো সব উপরে উপরে সব মাইনাস, শুধু এটা প্লাস। 50,000 টাকা প্লাস আর মাইনাস কত হচ্ছে? 36,000 আর 6,000 42,000, 42 আর 30 হচ্ছে 72,000, 72,000 আর 5,000 77,000, 77,000 থেকে 50,000 বাদ দিলে 27,000 টাকা হচ্ছে, 27,000 টাকা হচ্ছে লস। ক্যালকুলেটর লাগে নাকি এর জন্য? আবার ছোট হিসাব 27,000 টাকা। এটা কি করে জানিস? এটা এটা মাইনাস বের হচ্ছে, মানে লস। লেখ লস অন রিভ্যালুয়েশন। 27,000 টাকা বের হলো লস অন রিভ্যালুয়েশন। ঠিক আছে তো? হয়ে গেল। নেট এফেক্ট এখনো বেরোয়নি, নেট লস বেরোলো। এবার কি বলেছিল? রিজার্ভ বলেছিল, রিজার্ভ। তাহলে এখানে লেখ রিজার্ভ। রিজার্ভ থাকলে রিজার্ভটা যোগ করে দিবি এর সঙ্গে, রিজার্ভ থাকলে রিজার্ভটা এর সঙ্গে যোগ করে দিবি। কত টাকা ছিল রিজার্ভ? 42,000 টাকা। স্যার কেন রিজার্ভ যোগ করলে? পার্টনাররা কি বলেছে? পার্টনাররা কি বলেছে? ওরা বলেই দিয়েছে রিজার্ভ চেঞ্জ করতে চাই না। যদি রিজার্ভ চেঞ্জ করতো তাহলে কি এখানে রিজার্ভ আসতো না? তাহলে রিজার্ভ চেঞ্জ করতে চাই না, তাই এখানে এসছে। পার্টনাররা পিএল প্রফিটটাও চেঞ্জ করতে চাই না, মানে আবার আসবে প্রফিটও আসবে এখানে। তাহলে এখানে যোগ দিলে পিএল মানে প্রফিট কত টাকা? 21,000 টাকা। ঠিক আছে। আর গুডউইল, গুডউইলটা কি করি? গুডউইলের এন্ট্রি কি করি? টেবিল এন্ট্রি করি। এই গুডউইল টেবিল এন্ট্রি করি তো, তার মানে কি এটা টেবিল এন্ট্রি মানে বুঝতে পারছিস তো? এটাই তো হবে, এটাই তো টেবিল এন্ট্রি করব। বুঝতে পারছিস তো গুডউইলের জিনিসটা কি? গুডউইল শিখিয়েছিলাম তো, তাহলে গুডউইলের সঙ্গে যোগ করে। কত টাকা ছিল গুডউইল? বলে দিয়েছিল গুডউইল 45,000 টাকা। সেই অঙ্ক শেষ পর্যন্ত হয়েছে। যোগ বিয়োগ করে বল কত দাঁড়াচ্ছে? হ্যাঁ 81,000 টাকা হয়ে গেল। এবার এটাকে তুই টেবিল এন্ট্রি করে দে। জানিস তো টেবিল এন্ট্রি কিভাবে করতে হয়? পার্টনারদের নাম কি ছিল বলতো বাবা? বিজেশ আর কি চারু আর দিলীপ।
তাহলে কি লিখবো? ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও। কত ছিল ওল্ড রেশিও? 2:2:1। তাহলে কত ছিল বল? 81,000 কে 3:2:1 ভাগ করলে কত হচ্ছে? 40,500 27,000 13,500, এই তো হয়ে গেল। এবার কি লিখবো? নিউ পার্টনার নিউ রেশিও। রেশিও কত ছিল? নিউ রেশিও 4:4:1 করে দেন। কত হচ্ছে? 81,000 কে 4:4:1 ভাগ করলে 81,000 ভাগ 9 ইনটু 4 মানে 36,000 9,000 করে দেখ কত আছে? 40,500 থেকে 36,000 টাকা বাদ দিয়ে কত হচ্ছে? 4,500। 27,000 থেকে 36,000 টাকা বাদ দিয়ে 9,000 টাকা। ঠিক আছে, 13,500 থেকে 9,000 বাদ দিয়ে 4,500 টাকা। জার্নাল করতে পারবো এটা? কি হবে জার্নাল বল? সি অ্যাকাউন্ট ডেবিট মানে চালু অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 9,000 টাকা। 2 বি অ্যাকাউন্ট 4,500। এটা বোঝালাম না, এটা বুঝতে পেরেছিস নিশ্চয়ই? 2 বি অ্যাকাউন্ট 4,500। ক্লিয়ার তো? লাস্ট এন্ট্রি কি রে? ক্লিয়ার তো? অঙ্কটা ক্লিয়ার তো? বল, আমাকে বলতে পারবি? কেউ কি বলতে পারবি ক্যাপিটাল কত ছিল কোশ্চেনে? কোশ্চেনে ইয়ের ক্যাপিটাল কত ছিল? বিজেসের ক্যাপিটাল কত ছিল? হ্যাঁ 3 লাখ টাকা ছিল। তার মানে ক্যাপিটাল বিজেস কি হয়েছে? ক্যাপিটাল ডেবিট হয়েছে না ক্রেডিট হয়েছে? না না, বিজেস ক্রেডিট হয়েছে। তাহলে বিজেস ক্রেডিট হয়েছে মানে ক্যাপিটাল বাড়বে না কমবে? বাড়বে। ক্যাপিটাল ক্রেডিট মানে বাড়বে, ক্যাপিটাল ডেবিট মানে কমবে। তাহলে 4,500 টাকা বাড়বে। 3 লাখের সঙ্গে 4,500 যোগ করলে কত হবে? 3,04,500। বিজেস লিখবো 3,04,500। আচ্ছা, এবার চালুর 9,000 টাকা কমবে। চালু ছিল কত? 3 লাখ টাকা। 9,000 টাকা কমলে কত হবে? 2,91,000 টাকা। ঠিক আছে, বিজেস হলো চালু হলো। দিলীপের কমবে কত? সরি, দিলীপের বাড়বে 4,500 টাকা। তাই দিলীপের ছিল কত? 50,000 ছিল। 4,500 বাড়লে হচ্ছে 54,500 টাকা। টোটাল করে হচ্ছে 6,50,000। টোটাল করে অঙ্ক শেষ। বুঝলি? সিঙ্গেল জেনারেটর বুঝতে পারছিস? কিছুই নেই সিঙ্গেল জেনারেটর। 6,50,000 প্লাস 87,000 প্লাস 42,000 প্লাস 21,000 কত হচ্ছে? 8 লাখ টাকা। ওইদিকেও 8 লাখ, এইদিকেও 8 লাখ হয়ে গেল। তাহলে চ্যাপ্টারটি আমাদের শেষ হয়ে গেল। এবার বেশ কিছু অঙ্ক আজকে হোমওয়ার্ক দিয়ে দেবো। অনেক অঙ্ক হোমওয়ার্ক দেবো, একটা না অনেকগুলো অঙ্ক হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। পরের ক্লাসে করবি। ঠিক আছে, অ্যাডমিশন আরম্ভ করে দে, তার পাশাপাশি এই হোমওয়ার্কগুলো করতে হবে।